আমার কাছে মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহই এই পুরো পার্লামেন্টটিকে সে যাকে বলা হয় প্রাণবন্ত করে রাখবে। সে রাজপথে যেভাবে মানে বুক উঁচু করে, সিনা উঁচু করে, ঘাড় বাঁকা করে, সে আঙ্গুল উঁচু করে যেভাবে বলেছে, ওর যদি ওই সাহসটা থাকার পরে সে যদি সালাউদ্দিন সাহেবকে, স্বরাষ্ট্রমন্ত্রী যে থাকবে বা অন্যান্য যে সমস্ত লোকজন দেখবেন খুব রাগী লোকজন আছে এবং বাইরে খুব মানে এই অল্প সময়ের মধ্যে এরে লাথি দেয়, ওরে লাথি দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, অনেক লোক পাওয়ারফুল হয়ে গেছে। তো এদেরকে আসলে শান্টিং দেওয়ার জন্য পার্লামেন্টে হাসনাত আবদুল্লাহর মতো লোক দরকার। সে তো, আমি তো মনে করি যে সংসদ ঠিক রাখার জন্য হাসনাত আবদুল্লাহকে যদি ওই যে গ্ল্যাডিয়েটর সিনেমার যে নায়ক ছিল রাসেল ক্রো, ওই রাসেল ক্রোর মতো পোশাক পরে পার্লামেন্টে পাঠাতে হয়, আমি তাতেও রাজি। ও ঘোড়ায় করে যাক, ঘোড়ায় করে গিয়ে সে ওখানে বসে ওখানকার যারা দুর্নীতিবাজ আছেন তাদেরকে এই তলোয়ার উঁচিয়ে এসে কথা বলুক, তবুও দেশ শান্তি থাকুক এবং দুর্নীতিবাজরা একজন হাসনাত আবদুল্লাহকে ভয় পাক। তা আমাদের এই সমাজে এই যে মব হয়েছে, যা কিছু হয়েছে, এই কালচারটা আমাদের রক্তের মধ্যে আছে। ধরুন একজন উপদেষ্টা রাস্তায় হাঁটছে, ভদ্রলোক মানুষ, একজন বলল ধর, আশেপাশে 80 বছরের বুড়া বসে আছে, সে 100 যাতে উঠতে পারে না, সেও দেখবেন লাফ দিয়ে দাঁড়াই গেছে, গিয়ে দৌড়ে এসে ধরতে যাবে। এইরকম মানে আমাদের মধ্যে মানুষ মারার জন্য, মানুষের গায়ে হাত দেওয়ার জন্য এরকম একটা ছিনতাইকারী হোক, এটাই হোক, এমনকি একটা সাপ মারে, একটা সাপ মরে গেছে, তারপরে দেখবেন যে 1 ঘন্টা তার উপর পিটাইতে থাকে। তো যার জন্য হয় কি, এই যে কালচারের কারণে যে কোনো মানুষের ক্ষমতা হারা হলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো যে ভদ্রলোক গেছে তার জন্য 1 বস্তা সহানুভূতি, তার জন্য দোয়া, যেন সে যেখানে পালিয়ে গেছে সেখানে যেন সে নিরাপদ থাকতে পারে, আর আতঙ্ক যেন, দুঃস্বপ্নে যেন তার ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক না হয়। আমি তার চেয়ে আর বেশি কিছু করতে পারবো না। আর বাংলাদেশে অন্য যারা আছে তাদেরও সমস্যা হবে, তারা আর জীবনে কোনো দিন ফ্রিলি আমাদের মতো ঘুরতে পারবেন না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যারা ছিলেন, একজন সিঙ্গেল লোক ঘুরতে পারবেন না। শুধুমাত্র 2-1 বোধহয় আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন, তারপরে সালেহ সাহেব আছেন, অর্থ উপদেষ্টা সালেহ সাহেব, ওয়াহিদুদ্দিন মাহমুদ, এই দুজন, ওই ভদ্রলোকও ভালো। ওই যে আমাদের তৌহিদ সাহেব ছিলেন যে পররাষ্ট্র উপদেষ্টা, দেয়ার আর সাম গুড জেন্টলম্যান যারা মানুষকে নিউসেন্স ক্রিয়েট করে নাই। কিন্তু কিছু কিছু মানুষ এই কাজ যা করেছে তার চেয়ে আজে বাজে কথা বেশি বলেছে, অঙ্গভঙ্গি বেশি করেছে, বেশি হেসেছে, যেখানে হাসার দরকার নাই সেখানে ভ্যাক ভ্যাক করে হেসেছে, যেখানে রাগ হওয়ার দরকার নেই সেখানে রাগ হয়েছে, যেখানে চোখ গোল গোল না করলেই হতো সেখানে এমন দুটো একেবারে ব্যাটারি, টর্চ লাইটের ব্যাটারির মতো দুটো চোখ গোল গোল করে মানুষকে ভয় দেখিয়েছে। তো এই লোকগুলোকে মানে জনগণ খুব সহজে ছাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না। অন্যায় করবে না, মানুষের নুইসেন্স, দে হ্যাভ ক্রিয়েটেড ম্যানি নুইসেন্স, অনেক কথা বলে তারা অনেক নুইসেন্স তৈরি করেছে। তা আমি মনে করি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওভার স্মার্ট না হয়ে এই সরকারি যে সমস্ত লোকজন আছে কিছুদিন একটু গা ঢাকা দিয়ে আলাদাভাবে থাকলে তারেক রহমান সরকারের জন্য তুলনামূলকভাবে ধরেন ভালো হবে। এখন ধরেন রাস্তায় একজন উপদেষ্টা হঠাৎ করে খুব স্মার্ট, যে আমি ভালো কাজ করেছি, কে আমার কী করবে, আর পাবলিক তাকে ধাওয়া দিল। আর সে দৌড়াচ্ছে, পিছনে লোকজন ধাওয়াচ্ছে, তখন কি করবে? সরকারের জন্য এটা একটা সমস্যা হয়ে যাবে যে এখন মবের হলো। আপনি ফ্র্যাঙ্ক কানেকশনে দানবের বহু কাহিনী রয়েছে, আপনি যে দানব তৈরি করবেন ওই দানবের হাতে আপনার পতন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে ব্যাড কালচারগুলো আমাদের বাংলাদেশে ছিল না, যেগুলো হয়েছে, এর প্রত্যেকটা ব্যাড কালচার তার এবং তার যারা লোকজন আছে তাদেরকে এই কিয়ামতের ময়দানে না, এই দুনিয়ার ময়দানে একবার নয় একাধিকবার ভোগ করতে হবে। তারা বুঝবেন কত ধানে কত চাল, রাজনীতি কাহাকে বলে, উহা কত প্রকার এবং কী, এবং মানুষের যে হিউম্যান সাইকোলজি এটা যে কী, এটা এবার তারা বুঝতে পারবে। অনেক সাংবাদিক এখন জেল আছে এবং হত্যাকাণ্ডের আবার হত্যা মামলা দেওয়া হয়েছে, সেটাই আর কি, এটা তো অস্বাভাবিক বিষয়। এগুলো তো জনাব আসিফ নজরুল তো বলেছিল যে এগুলো বিবেচনা করা হবে, হ্যাঁ, এবং সেরকম একটা ধারাও উনি করেছেন যে এটা যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে ইনিশিয়ালি কোনো কিছু পাওয়া যাবে না ওদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু সেই কাজটা তো উনি করতে পারলেন না। তবে উনি কয়েক হাজার মামলা তুলে নেওয়ার কথা। এখন সেই মামলাগুলোকে এই আমলের না শেখ হাসিনার আমলের, সেটা তো পরিষ্কার না। তো যাই হোক, শেষ পর্যন্ত অনেক কিছুই তারা করে যেতে পারে নাই। হ্যাঁ, আমরা তো আশা করেছিলাম যে তারা আরও অনেক কিছুই বাংলাদেশের স্বার্থে কাজ করে যাবে।
শেষ পর্যন্ত আমেরিকার সাথে তো একটা চুক্তি গোপনে করে গেল, পোর্টটা দেবে কইও তো দিতে পারলো না, এটা তো জনরোষের মধ্যে পড়ে গেল, তাই না? তো এরকম অনেকগুলো কাহিনী তারা করে গেছে যেটা জনগণ পছন্দ করে নাই। তো আমরা এই সরকারকে বলবো যে জনস্বার্থ বিরোধী এই সরকার যত কাজ করেছে, হ্যাঁ, সেগুলো যেন জনগণের সাথে উন্মোচিত হয় এবং সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ। এবং অতীতে এই সরকার যে মবক্রেসি বা অপসংস্কৃতি যে চালু করেছিল, সেটা যেন আর একটা ঘটনাও না ঘটে। এবং সব উপদেষ্টারই দেখবেন একটু না একটু ভুঁড়ি হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের অত ভুঁড়ি ঠুড়ি হয় নাই, গালটাও শুকাই গেছে। তো উনি রাত্রি 12টা-1টা পর্যন্ত পরিশ্রম করেছেন, কোনো দিন ভোরে করেছেন, শুক্রবারে কাজ করেছেন, এবং এটা নিয়ে ওনার অনেক আফসোস, খোলামেলা বলছেন যে সবাই আমাকে গালাগাল করে, অথচ আমি একটা সময় সরকারকে গালাগাল করতাম, মানুষ আমাকে তখন প্রশংসা করতো, আর এখন আমি কাজ করছি সবাই গালাগাল করে। তো এই এত দুঃখের মধ্যে আমি আসলে তাকে নিয়ে এখন কথা বলতে পারবো না। আর তিনি সাংবাদিকদেরকে ডাকেন নাই, মূলত আমাদের দেশের সাংবাদিকরা তো আসলে অত ভালো না, তারা ওই করে কি এই ভালো মানুষদেরকে প্রশ্ন করেন, ভালো মানুষদেরকে মন্দ প্রশ্ন করে, কিন্তু মন্দ মানুষদেরকে তারা ভালো প্রশ্ন করতে পারে না। আপনিও তো একজন এই পেশা সাংবাদিক হিসেবেও তো আপনাকেও আমরা না, ওটা আছে, বাট আমাদের ওই যে বললাম, আমি তো এই জন্য নিজেই বললাম যে আমরা করি কি দুর্বল শক্তের ভক্ত নরম হজম, আমরা গাল কাটা কামাল, হ্যাঁ, কুত্তা মিজান, তারপর শেষে টেঙ্গু বিলাই, এই যারা যে সমস্ত লোকজন আছে না, খুব ক্ষমতাধর, তাদেরকে গিয়ে এত বলতে পারি না আজকে কত টাকা চাঁদা করলেন, কয়টা ছিনতাই করলেন, কয়টা মার্ডার করছেন, এগুলো আমরা জিজ্ঞেস করি? কেউ জিজ্ঞেস করি না। আমরা একজন আসিফ নজরুল